আমি আপনাদেরকে বলেছি যে মাইক্রোবায়োলজি পড়ার ক্ষেত্রে অনেক বেশি সিনারিও বেসড পড়তে হবে, কারণ এখানে ক্লিনিক্যাল কোশ্চেন গুলো পড়াটা খুবই ইম্পর্টেন্ট। তা যাই হোক, আজকে আমাদের যেটা টপিক শুরু হবে সেটা হলো গার্ডেনালা ভ্যাজিনালিস থেকে। গার্ডেনালা ভ্যাজিনালিস কি ডিজিজ করে এটা আমরা পড়বো সামনে, যখন সিস্টেমেটিক ওয়েতে মাইক্রোবায়োলজি পড়ানো হবে সেখানে আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, তা সেখানে একবার টেবিলে আলাদা করে পড়বেন, এখান থেকে পড়তে পারেন কি ধরনের ডিজিজ করে। এটা হলো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বলা হয় ডিজিজের নাম। ভ্যাজাইনাল ডিসচার্জ, ব্যাড স্মেল, ইচিনেস এগুলো নিয়ে আসতে পারে। আহ, আর কি কি পাওয়া যায় এখানে, ক্লু সেল বলতে একটা কথা আছে, এটা হলো ইউএসএমএল খুব পছন্দ করে যে ক্লু সেল থাকে। ক্লু সেল জিনিসটা কি? ভেজানাল এপিথেলিয়াল সেল, এটা হলো গার্ডেনালা কি বলে, ব্যাকটেরিয়ার উপরে এই সেলগুলো ডিপোজিশন হয় আর কি, সেই ক্লু সেল। তো আপনাকে ক্লু সেল ডায়াগনোসিস করতে বলবে না, কিন্তু এটা একটা বাজ ওয়ার্ড। যখন ক্লু সেলের কথা বলবে তখন আপনি চিন্তা করবেন ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস হয়েছে। আরেকটা টেস্ট আছে, সেই টেস্টের নাম হলো অ্যামাইন হুইফ টেস্ট। এটা যেটা এটা দিয়ে এই টেস্টার প্রিন্সিপালটা অনেক সময় জিজ্ঞেস করে অথবা ডেসক্রাইব করে যে আমি ডিসচার্জটা নিয়েছি, নেওয়ার পরে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে মিক্স করার পরে ফিশি অর্ডার হয়েছে, এটাকে বলা হয় অ্যামাইন হুইফ টেস্ট। এটাও একটা টিপিক্যাল টেস্ট ফর ব্যাকটেরিয়াল ভাইজানোসিস। ইউজুয়ালি এদের পিএইচ থাকে, মানে হাই পিএইচ ইনফেকশনের সময়। কারণ আমরা জানি যে ন্যাচারালি যেটা থাকে সেটা হলো লো পিএইচ। লো পিএইচ থাকলে আদার যে অর্গানিজম, আদার যে ব্যাকটেরিয়া সেগুলোকে গ্রো করতে দেয় না। ট্রিটমেন্টটা পরীক্ষা আসে, ট্রিটমেন্ট হলো মেট্রোনিডাজল মেইনলি, সাথে ক্লিন্ডামাইসিন আপনি চিন্তা করতে পারেন। জিওনোটিক ব্যাকটেরিয়াটা কিভাবে আমরা পড়বো? জিওনোটিক ব্যাকটেরিয়া বিভিন্ন ভাবে আপনাকে অলরেডি ডিজিজ গুলো পড়ানো হয়ে গেছে দেখবেন। অ্যানাপ্লাজমোসিস, এটা আসতেছে এক্সোডিস্টিক থেকে। বার্টনএলা স্পেসিস আসতেছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। ক্যাট স্ক্র্যাচ ডিজিজের কথা বলবে, ব্যাসিলারি অ্যানজিওমেটোসিস এর কথা বলবে সেটা। তাহলে অলরেডি আপনার জানা হয়ে গেছে, কিন্তু এখানে একটু একসাথে করা আছে। লাইম ডিজিজ আপনি পড়েছেন, কিন্তু একটু একসাথে করা আছে যে কোন টিক, কোন ধরনের টিক, এটা কি আসলে জুনোটিক কিনা। এই টেবিলটা, এই সেন্সার কি টেবিলটা একটু খুব সিরিয়াসলি পড়তে হবে। বরেলিয়া রিকেন্টিস রিল্যাপসিং ফিভার মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। ব্রুসেলোসিস আনপাস্টুরাইজড ডেইরি প্রোডাক্টস এর সাথে রিলেটেড। ক্যাম্পাইলো ব্যাকটেরিয়া পেট অ্যানিমেলের সাথে রিলেটেড। ক্লামাইডোফিলিয়াটা না পড়লেও চলবে। কক্সিডি কিউ ফিভারের সাথে সম্পর্ক যেটা, সেটা হলো শিপ অ্যামনিওটিক ফ্লুইড, মোটামুটি ইম্পর্টেন্ট। আহ তারপরে ইম্পর্টেন্টের মধ্যে আপনি আসতে পারেন লেপ্রোসি। তারপরে ইম্পর্টেন্টের মধ্যে আসতে পারেন পাস্টোরেলা, এটা হলো এনিমেল বাইট ক্যাট ডগ, এখান থেকে আসে। রিকেটশিয়া পড়তে পারেন, ইয়ারসিনিয়া পড়তে পারেন, এই আর কি। শেষের দিকের গুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট মোটামুটি আইডিয়া থাকা ভালো। রিডিং দিবেন, ফ্যামিলিয়ার হবেন, যখন ইওয়ার্ল্ড এর কোশ্চেন আসবে তখন আবার এটার সাথে মিলিয়ে পড়বেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রকি মাউন্টেন স্পটেড ফিভার, মডারেট হাই ইয়েল্ড আসতে পারে, এটা একটা টিক বর্ন ডিজিজ। সেটা অ্যাকচুয়ালি কি, সেটা ভেক্টরটা কি, আপনাকে একটা বলবে যে একটা ট্রাভেলের হিস্ট্রি দিতে পারে। ট্রাভেলের হিস্ট্রি দেওয়ার পর একটা ট্র্যাড হলো হেডেক ফিভার র্যাশ। এখন মজার ব্যাপার হলো যে আপনারা এরকম সিমটম গুলো যখন ইউআল ডেসক্রাইব করবে, দেখবেন ক্লিনিক্যাল সিনারিও আপনার কাছে ভেগ মনে হবে, অর্থাৎ মনে হবে সবই তো একই রকম, আমি বুঝবো কি করে কোনটা কি। তো অনেক সময় এই কোন এরিয়াতে সে ট্রাভেল করতেছে সেখান থেকে আইডিয়া পাওয়া যায়। আর আইডিয়া না পেলেও সমস্যা নেই, এরকম একটা দুইটা কোশ্চেন মিস হলে কিছু হয় না পাশ ফেলের পরীক্ষায়। যদি মনে করেন যে এটা ভেগ লাগতেছে, এটা কঠিন মনে হতেছে, জাস্ট মুভ ফরওয়ার্ড। এটা ছাড়া আরো অনেক ইম্পর্টেন্ট এরিয়া আছে যেটা আপনি কোশ্চেন পারবেন, ডোন্ট ওয়ারি। টাইফাস, রিকেটসি, অ্যাগেন র্যাশ সেন্ট্রালি শুরু হবে, তারপর স্প্রেড আউট হবে আদারওয়াইজ। অ্যাগেন নন স্পেসিফিক, ভেগ, ডায়াগনোসিস করা কঠিন। এরিলিকোসিস ভেক্টর, এটাও একটা টিক বর্ন ডিজিজ। টিক বর্ন ডিজিজ একটু জানলেই ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল সিনিয়রে দেখতে হবে। অ্যানাপ্লাজমোসিস, টিক বর্ন, অ্যানাদার টিক বর্ন ডিজিজ। এখানে গ্রানুলোসাইটের কি বলে গ্রানুলো, আর কি পড়বেন এখান থেকে? অ্যাগেন এগুলা সব নন স্পেসিফিক, লো ইয়েল জিনিস, অত বেশি ইম্পর্টেন্ট না। মাইকোপ্লাজমা নিউমোনি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইকোপ্লাজ নিউমোনি এটা বাদ দেওয়া যাবে না। So আমি বলে দিব কোনটা একেবারে বাদ দেওয়া যাবে না, কোনটা মডারেট ইম্পর্টেন্ট, কোনটা লো ইয়েল, কোনটা বাদ দিলে সমস্যা নাই। বা একটা দুইটা কোশ্চেন হয়তো পরীক্ষা আসবে, একটা দুইটা পারবেন না, সমস্যা কি?
কিছু কিছু এরিয়া আছে যে না, এটা বাদ দেওয়া যাবে না। তার মধ্যে হলো মাইকোপ্লাজমা নিউমোনি, কারণ এটা হাই ইয়েল্ড, এটা আসবেই আসবে পরীক্ষায়, এরকম একটা ব্যাপার। তো এটা হাই ইয়েল্ড বুঝার অনেকগুলো উপায় আছে, এটার সাথে মাল্টিপল ডিজিজকে আপনি কোঅর্ডিনেট করতে পারবেন। ওয়াকিং নিউমোনিয়া মানে কি? মানে হলো তার পালমোনারি মানে ইনফেকশন, লাং প্যারেনকেমাল ইনফেকশন স্টিল, সে অত বেশি সিক না যে একেবারে বিছানা থেকে উঠতে পারতেছে না, কাইন্ড অফ দ্যাট। ওকে। টিপিক্যাল নিউমোনিয়া পেশেন্ট খুব টক্সিক থাকে, সেপটিক থাকে, হাই গ্রেড ফিভার থাকে, হাইপোক্সিয়া থাকে, ব্রেথলেসনেস থাকে, খুব সিরিয়াস সিভিয়ার সিমটম, কাফ থাকে। এই পেশেন্টের ক্ষেত্রে ডিফিউজ ইনভলভমেন্ট অফ দ্য লাং প্যারেনকাইমা এবং নিউমোনিয়ার মানে মতনই হেডেক আছে, মাইল্ড ফিভার আছে, নন প্রোডাক্টিভ কাফ আছে। আর এক্স রে করলে দেখতে পাবেন আপনি নিউমোনিয়া ফাইন্ডিংস। ওকে। এটার সাথে আপনাকে কি রিলেট করবে সেটা হলো ইম্পর্টেন্ট। যখন দেখবেন একটা পেশেন্টকে হেলদি মনে হচ্ছে কিন্তু চেস্ট এক্স রে তে নিউমোনিয়ার ফাইন্ডিং, ধরে নিতে হবে এটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে আরো একটা খুবই হাই এন্ড ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো কোল্ড অ্যাগ্লুটিনিন ইমিউনোগ্লোবুলিন এম, যেটা কিনা আরবিসি কে অ্যাগ্লুটিনিন করে অর্থাৎ কোয়াগুলেশন করে, এর জন্য আমরা এটা বলতেছি। আর এটার সাথে একটা হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইসিসের সম্পর্ক আছে। কিছু রেয়ার কমপ্লিকেশন আছে, সেটা হলো স্টিভেন জনসন সিনড্রোম, কিন্তু রেয়ার কমপ্লিকেশন আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে না। তো যাই হোক, আপনাকে সরাসরি জিজ্ঞেস করবে কিছু কিছু জায়গাতে যে টিপিক্যাল নিউমোনিয়া মনে হচ্ছে। এখন এই অ্যাটিপিক্যাল নিউমোনিয়া মনে হওয়ার কারণে এখন বলো এটা তার কোন অর্গানিজম। ডায়াগনোসিস হলো অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, বলো এখন ট্রিটমেন্ট করবা কি দিয়ে। ব্যাপারটা এরকম, এভাবে পুশ করবে, ট্রিটমেন্ট পর্যন্ত করতে হবে। সিস্টেমিক মাইকোসিস। সিস্টেমিক মাইকোসিস মানে কি? সিস্টেমিক মাইকোসিস মানে হলো ফাঙ্গাল ডিজিজ, যেটা কিনা ইনভেসিভ এবং শুধুমাত্র লোকাল না, আরো অ্যাডভান্স ওয়েতে এটা ইনভলভ করতেছে অর্গান সিস্টেমকে। এই যে চারটা টপিক দেওয়া আছে, চারটাই খুবই হাই ইয়েল্ড এবং কিছু পার্টিকুলার প্যাটার্ন আছে এটা আপনাকে জিজ্ঞেস করার। ঠিক আছে, যে কোনটা কিভাবে জিজ্ঞেস করবে, বিভিন্ন ওয়ে আছে। এই সিস্টেমিক মাইকোসিস গুলো যখন আমরা পড়বো তখন আমাদেরকে একটু মরফোলজি, প্যাথোলজিক ফিচার্স বা মরফোলজি দেখতে কেমন, এই কথাগুলো অনেক বেশি জিজ্ঞেস করে। ফর এক্সাম্পল, আপনাকে বলবে যে আন্ডার মাইক্রোস্কোপ দেখা গেছে বার্নিং ইস্ট প্যাটার্ন। বার্নিং ইস্ট, বার্নিং ইস্ট অফ এরকম প্যাটার্ন বললে তাহলে আমি কি বলবো? আপনাকে বলবে যে আন্ডার মাইক্রোস্কোপ দেখা যাবে যে স্পেরিওল ফিল্ড উইথ এন্ডোস্পোর, এরকম এই পুরোপুরি কথাগুলো বলবে। অথবা এটাতে অনেক সময় এরকম ছবি দিয়ে দিতে পারে, তো ছবিতে দেখা যাচ্ছে কি একটা গোল একটা জিনিস, ভেতরে ছোট 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 অনেকগুলো জিনিস। সো স্পেরিওল ফিল্ড উইথ এন্ডোস্পোর, এই ছোট ছোট এগুলো হলো এন্ডোস্পোর। কিসের এন্ডোস্পোর? ককিডোসিসের এন্ডোস্পোর। এবং এটা যখন আমরা পিবিএফ এ দেখবো তখন আরবিসি চেয়ে বড় দেখা যাচ্ছে। এটা এক একটা ক্লাসিক ফাইন্ডিং। আপনাকে বলবে আন্ডার মাইক্রোস্কোপ দেখা যাচ্ছে ব্রড বেসড বার্নিং সিস্ট, সরি বার্নিং ইস্ট। এই যে ব্রড বেসড এই কথাটা যখন বলবে, ব্রড বেসড, এটা হলো একটা কি ওয়ার্ড। এই কথাটা যখন বলবে, সাথে ইস্ট ইনফেকশনের কথা বলবে, ফাঙ্গাল ইনফেকশনের কথা বলবে, চোখ বন্ধ করে এটা ব্লাস্টোমাইকোসিস। ওকে। আপনাকে যখন বলবে গ্রানুলোমা ফর্মেশন হয়েছে অথবা ম্যাক্রোফেজ ফিল্ড উইথ ইস্ট, এরকম কোনো কথাবার্তা যদি বলে, ম্যাক্রোফেজের কথাটা যদি নিয়ে আসে, চোখ বন্ধ করে সেটা হিস্টোপ্লাজমোসিস। ব্যাপারটা হলো এরকম। এ ধরনের সিস্টেমিক মাইকোসিস যদি হয়, আমাদের ট্রিটমেন্ট হিসেবে আমরা কি দিব? ট্রিটমেন্ট হিসেবে সিস্টেমিক মাইকোসিস সবসময় যে একেবারে মাল্টিপল সিস্টেমকে ইনভলভ করবে, ইনভেসিভ হবে, বডির অন্যান্য সব জায়গাকে ইনভলভ করবে, অর্গান সিস্টেমকে ইনভলভ করবে, ব্যাপারটা এরকম না। এটা লোকাল ডিজিজও হতে পারে। এখন ট্রিটমেন্ট আমি কি দিব এটা ডিপেন্ড করবে তার সিভিয়ারিটির উপরে। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? সিভিয়ারিটির উপরে। যদি দেখি যে না লোকালি অ্যাগ্রেসিভ, ফ্লুকোনাজল দিলে হতে পারে, ইট্রাকোনাজল দিলে হতে পারে। যদি দেখি না আরো অনেক বেশি সিস্টেমেটিক্যালি পেশেন্টকে টক্সিক মনে হচ্ছে, সেক্ষেত্রে অ্যাম্পোটেরিসিন বি। প্রেজেন্টেশন দেখে আমার কাছে মনে হইতেছে এটা খুবই সিভিয়ার প্রেজেন্টেশন, তখন আপনি চলে যাবেন অ্যাম্পোটেরিসিন বি। ট্রিটমেন্ট পর্যন্ত জানতে হবে। অ্যাগেন, ওয়ার্ল্ড বেসড যে সিনারিও গুলো, সেই সিনারিও ছাড়া এগুলো আপনি যতই পড়েন না কেন মাথায় থাকবে না। কিন্তু হ্যাঁ, মাথায় কিছু কিছু জিনিস রাখতে হবে। যেমন আপনি একটা টেবিল পড়ার সময় যদি একটা মাথায় রাখেন যে আমাকে কিন্তু এই মরফোলজিটা পরীক্ষা জিজ্ঞেস করবে, তাহলে আপনার জন্য পড়াটা সহজ হয়ে যায়। ওকে। এই
চারটা টপিকের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মাঝখানে দুইটা, তারপরে হলো উপরেরটা। হিস্টোপ্লাজমোসিস অ্যাগেন এই পেশেন্টের ক্ষেত্রে একটা ট্রাভেল হিস্ট্রি দিবে, যেহেতু একটা পার্টিকুলার এরিয়া নিয়ে বলতেছে। মাইক্রোবায়োলজিতে যেখানে এরকম জিওগ্রাফিক্যাল এরিয়া মেনশন করে, সেই জিওগ্রাফিক্যাল এরিয়াগুলো সম্পর্কে আইডিয়া রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং দেখতে হবে যে সিনারিওর সাথে আপনি এই জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে আপনি ম্যাচ করতে পারেন কিনা। এখন এই যারা স্পেসিফিকলি যারা বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে দেয়, অথবা আমেরিকার এই বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া সম্পর্কে যাদের ধারণা কম, তাদের জন্য এটা ইন্টেন্সলি কঠিন মনে হবে, খুবই কঠিন মনে হবে। এখন করণীয় কি? করণীয় হলো ভাই, আপনাকে এই রিজিয়ন সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার, মোটামুটি একটু আইডিয়া রাখা দরকার। কিভাবে শুরু করবেন? শুরু করবেন এভাবে যে আমেরিকার ইস্ট কোন দিক, আমেরিকার ওয়েস্ট কোন দিক, আমেরিকার নর্থ কোন দিক, আমেরিকার সাউথ কোন দিক। এইটা একদম বেসিক। ম্যাপের চারটা দিক জানা, সেন্ট্রাল কোনগুলো, এইভাবে একটু একটু হালকা। তারপরে মিসিসিপি রিভারটা কোন দিকে আছে, তারপরে এই যে রিভার ভ্যালি, এই মিসিসিপি রিভার, ওহাইও রিভার, এগুলো কোথায় আছে, ওহাইও স্টেটটা কোথায় আছে। তো যখন আপনি প্রথমে এই ম্যাপের এই কোনটা, সবার ডান দিকে কি দেখি, উপরে কি দেখি, নিচে কি দেখি, বাম দিকে কি দেখি, তারপরে একটু স্টেট ওয়াইজ নামগুলো জানবে যে কোন স্টেট কোন দিকে থাকে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ক্যালিফোর্নিয়া কি ইস্টে নাকি ওয়েস্টে, একটু জানা দরকার। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ওহাইও কোন দিকে, ইস্টে নাকি ওয়েস্টে, একটু জানলে ভালো হয়, তাই না? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি টেক্সাস কোন দিকে, সাউথে নাকি ইস্টে নাকি ওয়েস্টে, একটু জানা দরকার। ব্যাপারটা হলো এরকম। তা যত ফ্যামিলিয়ার হবেন তত আপনার কাছে মাইক্রোবায়োলজিটা, মানে যেখানে again, সবকিছুতে ইম্পর্টেন্ট না, বাট আসে, এরকম কোশ্চেন পরীক্ষায় আসে। অ্যাটলিস্ট দুই তিনটা কোশ্চেন, একটা দুইটা কোশ্চেন থাকবে যেখানে আপনার জিওগ্রাফিক্যাল নলেজটা থাকলে ভালো হতো। বা এটা সারা কি পাস হবে না, পাস হবে মানে ভালো স্কোর করে পাস হবে, কিন্তু ওই যে আম, মানে আপনি কিন্তু মাথায় রাখতে হবে যে কিছু কিছু এরিয়া কিন্তু আমি এভাবে ছেড়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, এরপরও এটা সারার পরও পাস হবে, পাস হবে, ভালো করে পাস হবে, কোনো সমস্যা নাই, কারণ অত বেশি এক্সটেন্সিভলি জিজ্ঞেস করে না। কিন্তু ইউ উইল ফিল সো মাচ ডিস্ট্রেসড, স্ট্রেসড, বারবার যখন আপনাকে এরকম এরিয়া ভিত্তিক কোশ্চেন গুলো করবে। ওকে। এবং এটা স্টেপ 3 পর্যন্ত স্ট্রেসটা থাকবে, তা কি দরকার, একটু একটু করে ফ্যামিলিয়ার হয়ে যায় না? হিস্টোপ্লাজমোসিস এর ক্ষেত্রে এন্ডেমিক লোকেশন গুলো ইম্পর্টেন্ট, এই লোকেশনে পেশেন্ট বাসিন্দা অথবা ঘুরতে গেছে। তারপরে সে আসছে এরকম নন স্পেসিফিক সিমটম নিয়ে। কিছু ইউনিক প্রেজেন্টেশনের মধ্যে হলো তার স্প্লেনোমেগালি থাকতে পারে, তার টাং আলসার থাকতে পারে, তার ল্যাবরেটরি টেস্ট করলে প্যানসাইটোপেনিয়া থাকতে পারে, এরকম। এখন আপনাকে হিস্টোপ্লাজমোসিস হয়েছে নাকি হয় না এটার জন্য কোনো একটা টিস্যু বায়োপসি বা মাইক্রোবায়োলজি স্যাম্পল সামথিং কিছু একটা বলবে। সেক্ষেত্রে দেখবেন বলবে যে ম্যাক্রোফেজ ফিল্ড উইথ হিস্টোপ্লাজমা, বা ম্যাক্রোফেজ ফিল্ড উইথ, এরকম একটা ডেসক্রিপশন দিবে। হয়তো বা সরাসরি বলবেন একটা কিছু, বলবে যে ফিল্ড উইথ সাম সার্কুলার স্ট্রাকচার দিস ইউনো। তো তখন আপনাকে ক্লুটা এভাবে নিতে হবে যে এরকম পার্টিকুলার এরিয়া থেকে আসছে, গ্রানুলোমা পাওয়া যাচ্ছে, তারপরে কি বলে, তারপরে আমি আন্ডার মাইক্রোস্কোপে এই জিনিস দেখতে পাচ্ছি। সো ওকে, এটা এভাবে চিন্তা করা যেতে পারে। আপনাকে অনেক সময় ট্রান্সমিশনের মেথড জিজ্ঞেস করবে যে বল এটা কিভাবে হয়, অ্যাসোসিয়েটেড উইথ ব্যাড ড্রুপিংস, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হিস্টোপ্লাজমোসিস কিভাবে হয়, সেটা ব্যাড ড্রপিংস থেকে হয় কেইভের মধ্যে, এটা মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখন সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা ওই মাইক্রোবায়োলজি স্যাম্পল কালেক্ট করি না, সকল পেশেন্টের ক্ষেত্রে ওই ইনভেসিভ স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা যাই না। তো এটা ছাড়া নন ইনভেসিভ কোনো ওয়েতে ডায়াগনোসিস করা যায় কিনা, হ্যাঁ যায়। ইউরিন এবং সিরামে আমি অ্যান্টিজেন দেখবো, হিস্টোপ্লাজমোসিস এর অ্যান্টিজেন দেখবো, সেভাবে করা যায়। ব্লাস্টোমাইকোসিস ইস্টার্ন এবং সেন্ট্রাল ইউএসএ, এখানে অ্যাগেন নিউমোনিয়ার ফিচার, বোনসে ডিপোজিশন হয়েছে সেইগুলোর ফিচার, বোনের পেইন, নন স্পেসিফিক। অ্যাগেন আমি বারবার বলতেছি, সবসময় আপনার কাছে মনে হবে প্রেজেন্টেশন গুলো নন স্পেসিফিক, শুধুমাত্র এই প্রেজেন্টেশন দিয়ে ডায়াগনোসিস করাটা কোয়াইট ডিফিকাল্ট। এই ব্লাস্টোমাইকোসিসের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আপনি পরীক্ষায় পাবেন, সেটা হলো এই ব্রড বেসড বার্নিং ইস্ট, এই কথাটা যখন বলবে তখন তার অ্যান্সার হলো ইস্টোমাইকোসিস, সরি ব্লাস্টোমাইকোসিস। সবকিছুর মধ্যে ছবি ইম্পর্টেন্ট না, কিন্তু এই 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 টেবিলটার মধ্যে চারটা ছবি যদি মুখস্থ করতে পারেন ভালো,
চারটা না পারলে ছবির দিক থেকে মুখস্থ রাখতে হবে নিচে তিনটা, যে ভাই সরাসরি ছবি দিয়ে প্রশ্ন আসবে কিনা, এরকম একটা ছবি দিয়ে দিবে। তো দেখবেন এরকম সিমিলার ছবি, একটু হয়তো বা ডিফারেন্ট কালার, হয়তো বা ব্লুনেস, মানে একটু ব্লু একটু কম বা একটু বেশি, একটু এদিক সেদিক, বা এটা একটু বেশি ডার্ক, ইউনো, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট হয়তো বা চেঞ্জ হয়েছে। তো পারা যাবে না, পারা যাবে। দেখাই যাচ্ছে এটা একটা বার্ডিং হইতেছে, অঙ্কুরোদ্গমের মতন হচ্ছে, এবং এটা জিনিসটা ব্রড, ন্যারো না। ন্যারো হলে এটা আরো, এই দুইটার মাঝখানে জায়গাটা আরো বেশি কনস্ট্রিক্টেড থাকতো। তাহলে এটা কি ব্রড বেসড বার্ডিং ইস্ট, অর্থাৎ এটা ব্লাস্টোমাইকোসিস। আর এরকম স্ট্রাকচার যদি পরীক্ষা দেয় পারা যাবে না, তখন জিজ্ঞেস করবে ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস এইটা। প্যারাকক্কয়েডোসিস, এটাকে বলে যেটা ইস্ট অফ প্যারাকক্কয়েডোস উইথ ক্যাপ্টেন হুইল অ্যাপিয়ারেন্স। ক্যাপ্টেন হুইল অ্যাপিয়ারেন্স মানে কি? ক্যাপ্টেন হুইল অ্যাপিয়ারেন্স মানে হলো যে জাহাজের ক্যাপ্টেন যেই ইয়াটা ঘুরায় সেটা দেখতে কিরকম, এটার মধ্যে শিপের যে ইয়াটা থাকে ওটার মতন না, কাইন্ড অফ এটার মতন, এইভাবে একটু একটু মিলায় পড়া আর কি। কিন্তু বললাম এখানে চারটা ছবি ইম্পর্টেন্ট, ছবি থেকে প্রশ্ন আসে আর কি। ক্যান্ডিডা, ক্যান্ডিডার কথা আমরা সবাই জানি। ক্যান্ডিডা ডাইমরফিক নাকি ডাইমরফিক না জানা ভালো। সিস্টেমিক এবং সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন করতে পারে। তার ইনফেকশনের প্যাটার্নটা ডিপেন্ড করবে আপনি কি ইমিউনো কম্প্রোমাইজড কিনা। এখন একটা ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, অনেক সময় একটা পেশেন্ট আগে বলবে যে তার ইমিউনো কম্প্রোমাইজড, এখন বলো ডায়াগনোসিস কি, ওকে ক্যান্ডিডা। আরেকটা ওয়েতে জিজ্ঞেস করবে পেশেন্টের এটা 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 হয়েছে, ক্যান্ডিডা, এখন বলো পেশেন্টের কন্ডিশন কি, চিন্তা করতে হবে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড। আমরা জানি এইচআইভি এইডস ডায়াগনোসিস হওয়ার অন্যতম একটা প্রেজেন্টেশন হলো এরকম নন, এরকম কিছু রেয়ার ইনফেকশন নিয়ে আসবে যেটা দিয়ে তার হওয়ার কথা ছিল না। তখন আমরা চিন্তা করবো যে কি ব্যাপার, তুই এটা দিয়ে তোর ইনফেকশন হলো কেন, তার মানে নিশ্চয়ই তোর ইমিউনোলজি কম্প্রোমাইজড। তখন আমরা টেস্ট করে দেখতে পাই যে এইচআইভি। এই যে লাস্ট 30 সেকেন্ড যে কথাটা বললাম, এই কথাটা দিয়ে অনেক কোশ্চেন কারেক্ট করতে পারবেন ইনশাল্লাহ যদি মাইন্ডফুল হন। ক্যান্ডিডা, ক্যান্ডিডা কি কি জায়গায় ইনফেকশন করতে পারে? নিওনাট ইনফেকশন করতে পারে, মানে কারা কারা ইমিউনো কম্প্রোমাইজড, কি কি ধরনের ইনফেকশন করতে পারে? ইসোফেজিয়াল থ্রাশ, এই ইসোফেজিয়াল থ্রাশ নিয়ে আমরা কিছু, আমরা জিআইটি তে পড়ছি, ইসোফেজাইটিস করতে পারে। ইসোফেজাইটিস যদি হয় এন্ডোস্কোপি আমি কি দেখতে পাবো, যে সাদা সাদা যে হোয়াইট ম্যাটেরিয়াল গুলো এগুলো স্ক্রাব করা যাচ্ছে। এটা একটা টিপিক্যাল ফাইন্ডিং। তার আশপাশটা রেডিশ, একটা ভালভোভাজাইনাইটিস করতে পারে। তাহলে অ্যাগেন ইনফেকশনের সাইট গুলো বুঝতে হবে, প্রেজেন্টেশনটা বুঝতে হবে, রিস্ক ফ্যাক্টর বুঝতে হবে। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ডিপেন্ড করবে তার সিভিয়ারিটি কতটুকু সিভিয়ার, এটা লোকাল দিব নাকি ওরাল দিব, সিস্টেমিক দিব। যদি ইসোফেজিয়াল হয় তাহলে অ্যাম্পোটেরিসিন বি দিতে হবে। ওকে, এটা ট্রিটমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা ট্রিটমেন্টটা পরীক্ষায় আসার সম্ভাবনা মোটামুটি, কারণ এটা ট্রিটমেন্ট সবাই পারবে। অ্যাসপারগিলাস নিয়ে আপনাকে, ইউএসএমএল অ্যাসপারগিলাস খুবই পছন্দ করে। এই টেবিলের মধ্যে ইউএসএমএল, অ্যাগেন এই টেবিলেরও সবকিছু ইউএসএমএল খুব পছন্দ করে। পছন্দের ধরনটা একটু ভিন্ন। যেমন ক্যান্ডিডার সাথে ওরা এইচআইভি ইনফেকশনকে খুব বেশি কোরিলেট করবে। এইচআইভি ইনফেকশন দেন ক্যান্ডিডা ইসোফেজাইটিস খুব বেশি কোরিলেট করবে, খুব, খুবই কোরিলেট করবে এটা। যদি ব্লাড ইনফেকশন বলে তাহলে চিন্তা করতে হবে এটা আইভি ড্রাগ অ্যাবিউজার, সেইভাবে এই এই প্যাটার্নে জিজ্ঞেস করাটা ওরা খুব পছন্দ করে। ইনভেসিভ অ্যাসপারগিলোসিস, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, এবং এইটা হলো আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে যার কিনা, যার কিনা আগে থেকে পালমোনারি ইনফেকশন ছিল, আগে থেকে কোন একটা লাং প্রবলেম ছিল, মোস্ট কমনলি টিউবারকুলোসিস ইনফেকশন। তো এই অ্যাসপারগিলাস কাদের ক্ষেত্রে ইনফেকশন হয়, এটা ইমিউনো কম্প্রোমাইজড হওয়া দরকার, এবং এটা একটা ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজের ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে। অ্যাসপারগিলাস ক্যাটালেস পজিটিভ, আমরা একটা কথা জানি যে ক্যাটালেস পজিটিভ অর্গানিজম দিয়ে কারা কমনলি ইনফেকশন হয়, ওই যে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, সো তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এটার চেয়ে ওরা বেশি পছন্দ করে যেটা, যে একটা পেশেন্টের অ্যাসপারগিলোসিস কখন হতে পারে, ইনভেসিভ অ্যাসপারগিলোসিস কখন হতে পারে, যার আগে থেকে প্রি এক্সিস্টিং পালমোনারি ক্যাভিটি ছিল, যেমন ফর এক্সাম্পল টিউবারকুলোসিস। এই কথাটা ওরা খুবই পছন্দ করে। এই অ্যাসপারগিলাস লিভারে যে একটা ডিজিজ করে সেটা হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, এবং সেটা কিভাবে করে, অ্যাগেন এই প্যাথোফিজিওলজি ইউএসএমএল খুব পছন্দ করে, খুব 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 পছন্দ করে।
অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারগিলোসিস, এটা হলো একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এটার প্যাথোফিজিওলজিটা কিরকম? এটার প্যাথোফিজিওলজিটা হলো, আমাদের সবার লাংসে মিউকাস আছে, সেই মিউকাসের মধ্যে গ্রো করলো ফাঙ্গাস। সেই ফাঙ্গাসের এগেনস্টে আমি অ্যালার্জিক রিয়াকশন করলাম, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করলাম। দেন আমার পালমোনারি সিমটম শুরু হলো, সিভিয়ার পালমোনারি সিমটম শুরু হইলো। কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসটা কমন? যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে, সিস্টিক ফাইব্রোসিস আছে, তাদের ক্ষেত্রে। এখন এটা লোকালি ইনভেসিভ, যখন ডিজিজ হয়ে যায়, সরি, লোকাল ইনভেসিভ না। এটা আমি বুঝবো কি করে যেখানে আমার হাইপার সেন্সিটিভ রিয়াকশন হচ্ছে? ইসোনোফিলিয়া দেখে আমি বুঝবো যেখানে হাইপার সেন্সিটিভ রিয়াকশন হচ্ছে। অ্যাসপারগিলাস থেকে কি কি কোশ্চেন কমন আসবে? এই কনসেপ্টটা খুবই কমনলি জিজ্ঞেস করবে যে প্রি এক্সিস্টিং পালমোনারি ক্যাভিটেশন, এটা হলো তার একটা রিস্ক ফ্যাক্টর। অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারগিলোসিস এর রিস্ক ফ্যাক্টর হলো প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, যেমন অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস। এগুলো থেকে ডায়াগনোসিস রিলেটেড পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। টিউবারকুলোসিস থেকে পালমোনারি ক্যাভিটেশন, এটা 1 নাম্বার। অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস 2 নাম্বার। আর ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, ওইভাবে ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদের ক্ষেত্রে অ্যাসপারগিলোসিস আছে, সেটা আরো আরেকটু রেয়ার আর কি, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। আমি যে কথাটা বলেছিলাম যে আমরা মাইক্রোবায়োলজিক্যাল স্যাম্পল গ্রহণ, মানে দেখি, এবং আন্ডার মাইক্রোস্কোপ আমরা এক্সামিন করি যে দেখি এখানে কি আছে। তো যখন আমি দেখবো যে এই যে বার্নিং ইস্ট 20°C, ক্যান্ডিডা আলবিগেন্স, যখন আমি দেখবো যে অ্যাকিউট অ্যাঙ্গেল ব্রাঞ্চিং অফ দ্য সেপ্টেড হাইফি, এই কথাটা আপনাকে সরাসরি যখন বলবে তখন চিন্তা করবেন এটা কিসের কথা বলতেছে, অ্যাসপারগিলাসের কথা বলতেছে। আহ তো চলেন আমরা এই ছবিটা একটু দেখে আসি। এখানে যে ছবিটা দেখাচ্ছে তারা বলতেছে সেটা হলো ডি, সেপ্টেড হাইফি। আমরা বুঝবো কি করে সেপ্টেশন? এই হাইফির সেপ্টেশনটা হয় হলো, একটা হাইফি হলো নর্মাল টিউবুলার স্ট্রাকচার হলো হাইফি, তার মাঝখানে যদি আপনি দাগের মতন দেখতে পান, এই যে দাগের মতন দেখা যাচ্ছে, এটা হলো সেপ্টেড। সো এইটা আলাদা করা একটা স্টুডেন্টের জন্য খুব ডিফিকাল্ট। কিন্তু কোনটা আলাদা করা উচিত সেটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল গুলো আলাদা করা উচিত। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? যারা 90°-র চেয়ে কম। অ্যাকিউট অ্যাঙ্গেল 90° কি আরো কম, এটা 45°-র আশেপাশে কিংবা আরো ছোট। তাহলে আমি যদি এই হাইফিটের কথা চিন্তা করি, এটা একটা দাগ যদি দেই, এখানে একটা দাগ যদি দেই, আর এখানে একটা দাগ যদি যদি দেই, দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা খুব ন্যারো একটা অ্যাঙ্গেল। এই ন্যারো অ্যাঙ্গেলটাকে বলতেছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এই অ্যাকিউট অ্যাঙ্গেল দেখে আমরা চিন্তা করতে পারবো এটা অ্যাসপারগিলাস হয়েছে। এই কনসেপ্ট আপনাকে জিজ্ঞেস করবে যে এই অ্যাকিউট ব্রাঞ্চিং অফ সেপ্টেড হাইফি, এই কথাটা জিজ্ঞেস করবে, এটা একটা বাজওয়ার্ড এবং এটা একটা চুম্বক কথা। এটা জিজ্ঞেস করার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স দিয়ে নিউমোনিয়া হতে পারে, সরি, মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিস এর কোশ্চেন সবচেয়ে বেশি আসবে। ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স এর ক্ষেত্রে আমি কিছু জিনিস আপনাকে বলে দেবো, এটা পরীক্ষা আসবেই আসবে, এটা আপনার জানা লাগবে। ঠিক আছে? কয়েকটা কথা এইটার ক্ষেত্রে, ক্রিপ্টোকক্কাসের ক্ষেত্রে আবার এই যে ন্যারো বার্ডিং দেখতে কিরকম, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? এইটার ক্ষেত্রে একটা ডিফারেন্ট জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্ডিয়া পিঙ্ক, সরি সরি, পিঙ্ক না, ইন্ডিয়া ইঙ্ক স্টেইন। ওকে? যেটা দেখলে দেখা যায় একটা ক্লিয়ার হ্যালো। এই কথাটা আপনাকে জানতেও হবে এবং ছবিতে আইডেন্টিফাই করতে হবে। পুরো কথাটার মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। চলেন আমরা একটা ছবি দেখাই দিই। এটা চারপাশে হলো খুব থিক ক্যাপসুল থাকে, সেই থিক ক্যাপসুল গুলো দেখার সিস্টেম হলো এটা। যে স্পেসিফিক স্টেন আমরা ইউজ করি সেটাকে বলা হয় ইন্ডিয়া ইঙ্ক স্টেন। তাহলে প্রশ্নটা হবে এরকম, কোনো একটা ভাবে আপনাকে ক্লু দিবে যে পেশেন্টটা হলো ইমিউনো কম্প্রোমাইজড, এখন নিয়ে আসছে মেনিনজাইটিস, নিউমোনিয়া হতে পারে, কিন্তু মেনিনজাইটিস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এভাবে জিজ্ঞেস করার পসিবিলিটিটা অনেক বেশি। সিএসএফ স্যাম্পল নিছি, সেখানে আমরা ছবিতে এরকম জিনিস দেখা যাচ্ছে, বলো এটা ডায়াগনোসিস কি? অথবা আমরা আপনাকে সরাসরি বলবে যে ইন্ডিয়া ইঙ্ক স্টেইন করা হয়েছে, দেখা যাচ্ছে সেলের পাশে একটা ক্লিয়ার হ্যালো, ক্লিয়ার একটা শ্যাডো দেখা যাচ্ছে, বলো ডায়াগনোসিস কি? আমরা জানি মিউকাস
স্টেনিং করার জন্য পিএএস স্টেনিং করি, সো এটা হলো পিএএস স্টেনিং পজিটিভ, সেটা আপনাকে বলতে পারে। এইভাবে প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে হাই। তারপরের লেভেলের কোশ্চেন গুলো কি কি? পরের লেভেলের কোশ্চেন হলো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মোড অফ ট্রান্সমিশন কোথায় থাকে, একদম লেস ইম্পর্টেন্ট, একদমই লেস ইম্পর্টেন্ট। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ক্যাপসুলটা তৈরি হয়েছে কি দিয়ে, এই ক্যাপসুলের এগেনস্টে অ্যান্টিজেন তৈরি হতে পারে, বা ক্যাপসুলকে ডায়াগনোসিস করা যেতে পারে, ব্লা ব্লা এইসব। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আপনাকে এই যে ইন্ডিয়া ইঙ্ক স্টেনের কথা বলবে, হ্যালোর কথা বলবে, থিক ক্যাপসুলের কথা বলবে, একটুকের উপরে বেস করে আপনি বুঝে ফেলবেন এটা ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স। ওকে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, মেনিনজাইটিস, ইন্ডিয়া ইঙ্ক স্টেন করা হয়েছে, অথবা আপনাকে জিজ্ঞেস করবে ক্রিপ্টোকক্কাস ডায়াগনোসিসের জন্য কোন স্টেন ইউজ করবো, আপনার অ্যান্সার হবে ইন্ডিয়া ইঙ্ক। যদি বলে ইন্ডিয়া ইঙ্ক স্টেন করার পরে এই হলো ছবি, ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস বললাম। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টটা এক্ষেত্রে এই যে বললাম, আপনার কাছে কি মনে হয় একটা ফাঙ্গাস এটা সুপারফিশিয়াল থাকার কথা, একটা ফাঙ্গাল ডিজিজ সুপারফিশিয়াল থাকার কথা, চলে গেছে ব্রেন পর্যন্ত, মেনিনজেস পর্যন্ত। কি মনে হয় আপনার কাছে এটা ইনভেসিভ ডিজিজ না? অর্গান সিস্টেমকে ডেভেলপ করে ফেলছে না? হ্যাঁ। তাহলে কি দিয়ে ট্রিটমেন্ট হবে? এম্পোটেরিসিন বি দিয়ে ট্রিটমেন্ট হবে। এই ক্রিপ্টোকাকাস নিওফরম্যান্স যে 4-5টা ওয়ার্ড বললাম, দেখেন এইভাবে মনে রাখার পরে দেখেন আপনি কোশ্চেন কারেক্ট করতে পারেন কিনা। কোশ্চেন কারেক্ট করতে পারলে আমার জন্য দোয়া করে নেই আর কি। তারপর কথা হলো মিউকর এবং রাইজোপাস স্পেসিস। অ্যাগেন এইসব কথাগুলো যখন আসবে এত কঠিন মনে হবে, বলার মতন না, কিন্তু এটা পারার একটা ইস্যু, মানে ওয়ে আছে। সেটা হলো ওয়ার্ড ওয়াইজ মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এবং বাকি জিনিসগুলো আপনি ডট কানেক্ট করবেন। সো মিউকর রাইজোপাস মুখস্থ করব, নামগুলো কঠিন, দাঁত ভাঙা, 20 বার উচ্চারণ করব, মাথায় একটা জিনিস গেড়ে ফেলবো যে এই ইনফেকশনটার সাথে সম্পর্ক হলো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের। এটা হলো সবচেয়ে বেশি। টিচার কেন দরকার? ঠিক আছে, টিচার হলো যেভাবে আপনাকে ফোকাস করায় দিতে পারবে, এটা হলো টিচারের ইম্পর্টেন্স। আমরা সবাই বলি এবং আমি বলতে থাকবো, কন্টিনিউয়াস বলতে থাকবো যে সেলফ প্রিপারেশন সম্ভব কিনা ইউএসএমএল তে। হ্যাঁ, ইউএসএমএল তে সেলফ প্রিপারেশন সম্ভব। আমি নিজেও সেলফ প্রিপারেশন নিছি, নিজে নিজে প্রিপারেশন নিছি। তো এই যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অ্যাসপারগিলাসের থেকে এমনে পড়তে হবে, ক্রিপ্টোকক্কাস থেকে এই 3টা পয়েন্টে বেশি ফোকাস করেন। আমি জানি না আপনি বুঝেন কিনা যে এটা একটা স্টুডেন্টের স্ট্রেস কি পরিমাণ কমায় দিতে পারে, কি পরিমাণ কমায় দিতে পারে একটা স্টুডেন্টের স্ট্রেস। মানে আমার কাছে তো মনে হয় মানে এটা এরকম আমি পাইলে আমি আমার ইউএসএমএল এর জার্নি আরো অনেক স্মুথ হইতে পারতো। আহ এখন স্মুথ হবে না কার? যারা এই কথা বিশ্বাস করবে না তাদের ক্ষেত্রে। কারণ আমাদের বাংলাদেশের স্টুডেন্ট গুলো খুবই ন্যাকা, খুবই আতেল। এটা এটা কিন্তু খুব সত্যি কথা ভাই, আপনাকে মানতে হবে। এবং আমি যখন আপনাদেরকে ইয়া করি, অ্যাগেন আমি হেট করি না, এটা আমি ডাইভার্সিটিতে বিলিভ করি। আমি কিন্তু বুঝি সবাই যে আমার কথা মানে না, সবাই যে আমার কথা শুনে না, সবাই যে সবার কাছে যে ইউএসএমএল পড়া বা আমার ক্লাস করা যে টপ প্রায়োরিটি না, এটা এটা ইভিডেন্ট না ভাই আপনাদের কাছে? এটা আপনাদের কাছে ইভিডেন্ট হওয়া উচিত। দেখেন কয়জন প্রেজেন্ট আছে ক্লাসে। ঠিক আছে। হ্যাঁ, আমার অনেক সমস্যা আছে, আই নো আমি খুবই ইরেগুলার, ইনকনসিস্টেন্ট, আপনাদের জন্য প্রেডিক্ট করা, রুটিন মেক করে আমার ক্লাসে আসা, আই নো ইটস সো ডিফিকাল্ট। ওকে, আই নো, আই আন্ডারস্ট্যান্ড। আহ কিন্তু আহ মানে যেটা বলতে পারি সেটা হলো একটু বিশ্বাস করে যদি আগাইতে থাকেন লাইফটা ইজি হবে ইনশাল্লাহ। আর রিকল বায়াস বলতে একটা কথা আছে। আচ্ছা, একটু ওয়েট করেন। রিকল বায়াস মানে হলো যে একটা মানুষ মনে রাখতে পারে না, মনে করতে পারে না যে কি হয়েছিল। ঠিক আছে। মাসুম ভাইকে এটা বলছিল কিনা, এটাকে বলা হয় রিকল বায়াস, মানে রিকল করতে না পারা। তা ধরেন আমি যখন বলি যে এটা পরীক্ষা আসবে, এইটা ইম্পর্টেন্ট, এই সেন্টেন্স, আপনি যদি আবার এগুলো মনে রাখতে না পারেন তাহলে আবার আপনি এটাতে বেনিফিশিয়াল হবেন না। এই জন্য এনিহাও এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আহ আমার হয়তো বা একটা ব্রেক নেওয়া লাগতে পারে, বা আমি আপাতত 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। একটা পেশেন্ট আছে, আমি হসপিটালে ডিউটিতে থাকা অবস্থায় ক্লাস নিচ্ছি তো। হুম, এই জন্য আপাতত একটা ব্রেক নিচ্ছি। আই উইল বি ব্যাক সুন। আমি হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবো যে আমি কখন ব্যাক করবো।
ওকে, আছেন আপনারা সবাই? চলেন আবার কন্টিনিউ করি। আমরা যেটা বলতে যাচ্ছিলাম, ঠিক আছে, আমরা ক্রিপ্টোকাক্কাস এটা শেষ করেছি। মিকোরাইজোপোরাস এখানে আসি আবার। সো মিকোরাইজোপোরাস এইটা নিয়ে আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটা হলো এই ইনফেকশনটা জড়িত ডায়াবেটিক কিটাসিডোসিসের সাথে কোথায় হয়? সাইনাস ইনফেকশন হয়, এবং এটা একটা ইনভেসিভ, এটা চলে যেতে পারে ব্রেইনে, ফ্রন্টাল লোব অ্যাবসেস করতে পারে, ঠিক আছে, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসও করতে পারে। পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? পেশেন্ট প্রেজেন্ট করবে, প্রথম কথা, পেশেন্ট একটা লং টার্ম ডায়াবেটিস এর কথা বলবে, পোরলি কন্ট্রোল ডায়াবেটিস এর কথা বলবে। কথা শোনা যাচ্ছে তো আমার, রাইট ভাই? সবাই আছেন তো? এখন পেশেন্ট নিয়ে আসছে হেডেক, পেশেন্ট নিয়ে আসবে নোজ ব্লিড, এবং একটা টিপিক্যাল কথা যেটা কোশ্চেনের সিনারিতে থাকবেই থাকবে, নেক্রোটিক স্কার অন দ্য ফেস। ওকে, এই নেক্রোটিক স্কারের কথা তো আপনাকে, স্কারের কথাটা আপনাকে ফেসে বলতে পারে, অথবা নোজে বলতে পারে, নেজাল মিউকোসাতে বলতে পারে। ঠিক আছে, এই কথাটা বলবেই বলবে। তো আমরা এখানে কি করি? আমরা এখানে নোজ ব্লিডের কথা বলেন, এই নোজ ব্লিডের কথা বলতে পারে, প্যারানাসাল, তারপরে নেজাল সিক্রেশনের কথা বলতে পারে, ফাউল স্মেলিং সিক্রেশনের কথা বলতে পারে। ঠিক আছে, এখন এটার সাথে অ্যাসোসিয়েটেড জিনিসগুলো পড়বো, কিন্তু প্রেজেন্টেশনটা এরকম: পোরলি কন্ট্রোল ডায়াবেটিস, হয়তোবা ডায়াবেটিক কিটোসিডোসিস ডেভেলপ করছে, হয়তো আপনাকে বলবে যে ব্লাডে কিটোন বডি পাওয়া গেছে, ইউরিনে কিটোন বডি পাওয়া গেছে, এরকমও বলতে পারে, হাই ব্লাড সুগার, এখন প্রেজেন্ট করছে এটা নিয়ে। সেই প্রেজেন্টেশনের মধ্যে হেডেক, ফেশিয়াল পেইন, পেশেন্ট খুব টক্সিক, এরকম কথাবার্তা বলবে। নেক্রোটিক এস্কার অন দ্য ব্ল্যাক, নেক্রোটিক এস্কার ইন দ্য ফেস, এই কথাটা বলতে পারে। ওকে, কমন সিনারিও। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে বলো ডায়াগনোসিস কি। এখান থেকে জাম্প করে চলে যেতে পারে, বলবে যে বলো ডায়াগনোসিস কি। অ্যান্সার হবে ডায়াগনোসিস হলো মিউকোর রাইজোপাস স্পেসিস দিয়ে ইনফেকশন হয়েছে। এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলো ট্রিটমেন্ট কি। অ্যাম্পুটেশন বি, সামটাইমস সার্জিক্যাল ডিব্রাইটমেন্ট নেসেসারি। অ্যাডভান্সড কন্ডিশনে জিজ্ঞেস করে কিনা, হ্যাঁ এটাও জিজ্ঞেস করতে পারে, যেখান থেকে ক্যাভানাস সাইনাস থ্রম্বোসিসের ফিচার। অনেক সময় যেটা করবে যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে ক্যাভানাস সাইনাস থ্রম্বোসিসের পিকচার দিয়ে দিবে, এই আর কি। আম, আমি আবারও একটু ব্রেক নিতেছি, পরে আবার আপনাদের সাথে শুরু করবো।